হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স এর যে ডেসক্রিপটিভ সিএগুলো আসে পরীক্ষাতে, তো 20 নাম্বার আর দুটো 15 নাম্বারে 50 নাম্বারের যে ডেসক্রিপটিভ সিএ, তো সেইগুলো আমি বলেছি যে আমি এক এক করে আলোচনা করব। আগের দিনকে যোশীমঠ নিয়ে আলোচনা করেছিলাম, কীভাবে লিখতে হবে দেখিয়ে দিয়েছিলাম। আজকে মণিপুর ভায়োলেন্স বা মণিপুর হিংসা নিয়ে একটু আলোচনা করে দেবো। তোমরা একটু দেখে নিও যে কীভাবে কী পয়েন্টের উপর জোর দেওয়া হয়েছে, কী লেখা হয়েছে। তো মণিপুর হিংসা সম্বন্ধে পড়তে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে জানতে হবে যে কেন এটা শুরু হলো, মানে এর কজ কী ছিল, কজ বা অরিজিন কি, এটা 1 নম্বর। 2 নম্বর জানতে হবে যে মানে আলটিমেট কী হয়েছিল, এফেক্টটা তো প্রথমেই বুঝতে পারবে, এফেক্ট জেনেই নেবে, মানে ওই মণিপুর হিংসারই এফেক্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছিল, আর যেটা জানতে হবে যে কী এখনই এটার প্রতিকার কী, মানে এটাকে কীভাবে আমি আটকানো যেতে পারে বা পারতো আর কি, বা কীভাবে এখনও, মানে এটা এখনও তো এটা সমাধান হয়নি, এটাকে কীভাবে সমাধান করা যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনা। তো আমি পুরোটাই চেষ্টা করছি তোমাদেরকে এখানে আলোচনা করে দেওয়ার, দেখে নাও, পড়লে বুঝতে পারবে। আর চেষ্টা করবে এইভাবেই লিখে আসা, তাহলে দেখবে নাম্বারটা মোটামুটি পাওয়া যাবে আর কি, ঠিকঠাক নাম্বারই দেবে। উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যের 2 বৃহত্তম আদিবাসী সংখ্যাগোষ্ঠী, যারা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মেইতি বা মেইতেই যে যা বলে, এবং সংখ্যালঘু হচ্ছে কুকি। সংখ্যালঘু কুকিদের মধ্যে অন্তর্দ্বন্দ্বজনিত কারণে পরিস্থিতি খুবই অশান্ত হয়ে ওঠে। এই অশান্তির জেরে মণিপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। 2023 সালের জুলাই মাসে রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী নিহত হয়েছে 142 জন এবং আহত 300-রও বেশি। 60,000-এর উপরে মানুষ বাস্তুহারা, অসংখ্য মন্দির ও গির্জা ভগ্নস্তূপে পরিণত। দাঙ্গায় বিপর্যস্ত ইম্ফল পূর্ব 29, ইম্ফল পশ্চিমে 29 এবং চুয়াচাঁদপুরে 26। এই জেলাগুলোতে মৃতের সংখ্যা সর্বাধিক, এই 3টে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম আর চুয়াচাঁদপুর। সম্প্রতি এই অঞ্চলের মহিলাদের বিরুদ্ধে হিংসার বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হলো মেইতেই পুরুষদের হাতে 2 কুকি মহিলাকে নগ্ন করে সকলের সামনে প্যারেড করানো। এইটা বিশাল বড় একটা এফেক্ট পড়ে। 2023 সালের মে মাসে এই আক্রমণের ঘটনা ঘটে এবং সেই সপ্তাহেই এই ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হয় এবং তা আগুনে ঘৃতাহুতির ন্যায় কাজ করে। কেন এই অশান্তির কারণ, এটা জানতে হলে আমাকে কিছু পরোক্ষ কারণ জানতে হবে। প্রত্যক্ষ কারণ তো একটা আছেই, কিন্তু পরোক্ষ কারণগুলো কী কী ছিল। প্রথম কথা দেখো, ঐতিহাসিক ও ভৌগোলিক কারণ। খুব ভালো করে যদি দেখো, আমি তোমাদের ছবিটা দেখালে বুঝতে পারবে। এইটা হচ্ছে ইম্ফল উপত্যকা, এর নিচে ঘরবাড়িগুলো আছে, আর এটা হচ্ছে ইম্ফল উপত্যকা, আর এই জায়গাটা হচ্ছে তোমার পুরোপুরি পাহাড়ে ঘেরা পুরো জায়গাটা, ঠিক আছে? তো তার মানে কি, এইখানে যারা বসবাস করে তাদের একটু সুযোগ সুবিধা আছে, তারা সুবিধা পায়, ঠিক আছে? তো আর যারা এই সমস্ত অঞ্চলে, পাহাড়ি অঞ্চলগুলো বসবাস করছে, তাদের পক্ষে একটু অসুবিধাই হয়। তো এবার আমি ঐতিহাসিক প্রেক্ষাপটটাতে আসছি। দেখো, মণিপুর প্রধানত 2টি অঞ্চলে বিভক্ত। বললাম, রাজ্যের কেন্দ্রস্থলে 10%-এরও কম এলাকা নদী বিধৌত উর্বর ইম্ফল উপত্যকা, যেটা দেখালাম, এবং অবশিষ্ট 90%-এর অধিক জমি ওই ইম্ফল উপত্যকা বেষ্টনকারী পার্বত্য ভূভাগ। এই যে এইটা 10%, আর এই পুরো পার্বত্য অঞ্চলটা হচ্ছে 90%। 1891 সালে ব্রিটিশ মণিপুর অধিকার করে রাজস্ব নীতি চালু করার উদ্দেশ্যে পার্বত্য অঞ্চলকে রাজস্ব সম্ভাবনাহীন, নন রেভিনিউ আর এবং নদী বিধৌত সমভূমিকে রাজস্ব সম্ভাবনাযুক্ত বা রেভিনিউ রিজন হিসেবে ভাগ করে দিয়েছে।
ফলত মণিপুরের মোট জনসংখ্যার 52% মেইতিরা এই ক্ষুদ্র সমতল ভূমিতে আবদ্ধ হয়ে পড়ছে। মেইতিরা মেনলি থাকে এইখানে, আর বাকি যে জনগোষ্ঠীগুলো, উপজাতি জনগোষ্ঠী, সেগুলো পাহাড়ে থাকে। বর্তমানে এই ভূমি আধুনিক ভূমি রাজস্ব পরিশোধনের অন্তর্গত হয়ে পড়ায় মণিপুরের প্রায় 60%-এর বেশি মানুষ বসবাস তো করেই, এছাড়াও এখানে যে কোনো ভারতীয়ই বসবাস করতে পারবে। ঠিক আছে। অপরদিকে পার্বত্য অঞ্চল কেবলমাত্র নাগা ও কুকিদের জন্য সংরক্ষিত সূত্রে একেবারেই জনবিরল। ঠিক আছে। তো ভূমি সংক্রান্ত সমস্যা, STDCM বা শিডিউল ট্রাইব ডিমান্ড কমিটি অফ মণিপুর এর তথ্য বলছে যে মেইতিরা ভূমি এবং কর্মসংস্থানের নিরিখে নিজেদেরকে প্রান্তিক ভাবছে। কারণ কি, ওদের জনসংখ্যা বেশি কিন্তু এলাকাটা খুব কম, সে এবং এছাড়াও কি ওই এলাকাতে এসে আরও বিভিন্ন জায়গার লোকজন থাকছে, বসবাস করছে, ওদের পক্ষে ওইখানে নিজেদেরকে মনে হচ্ছে ওরা প্রান্তিক হয়ে গেছে, মানে ওরাই ওখানে কোণঠাসা হয়ে গেছে। যেহেতু তারা পার্বত্য উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে কখনোই জমি কিনতে পারবেন না, কিন্তু ওইখানে কিন্তু ওই উপজাতি লোকেরা জমি কিনতে পারবে, যে কোনো ভারতীয় জমি কিনতে পারবে। কিন্তু অন্যান্য উপজেলা এর উপজাতি হবে, অন্যান্য উপজাতি তাদের ইম্ফল উপত্যকায় জমি কিনে বসবাস করতে পারবে। ঠিক আছে। এটা 371C 371C অনুযায়ী পার্বত্য এলাকাটা হচ্ছে 90% পার্বত্য এলাকা হচ্ছে উপজাতি এলাকা, ওখানে কিন্তু মেইতিরা গিয়ে বসবাস করতে পারবে না, কিন্তু ওইখানকার লোকেরা এইখানে এসে বসবাস করতে পারবে। এই একটা অসুবিধা হচ্ছে। অধিক সুবিধা, এবার কি হচ্ছে, মেইতি জনগণ জনসংখ্যা ও রাজনৈতিক দিক থেকে অধিক সুবিধা ভোগ করে, এইটা হচ্ছে কুকিরা বলছে, এবং শিক্ষার ক্ষেত্রেও তারা অধিক সুবিধা পাচ্ছে। বিধানসভার যে 60টা আসনের মধ্যে 19টা আসন নাগা ও কুকিদের জন্য সংরক্ষিত, এবং 39টা আসন অসংরক্ষিত, সেইগুলো মেইতেইদের দখলে। অন্যান্য আদিবাসী গোষ্ঠীগুলোর অভিযোগ, সরকারি ব্যয়ের অধিকাংশ ইম্ফল উপত্যকার জন্যই বরাদ্দ, অন্য কিছুর জন্য বরাদ্দ নয়। ঠিক আছে। কুকিল্যান্ডের দাবি, 90 দশকে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ইশাক মুইভা NSCN IM এর চাপে কুকি জমি গোষ্ঠীগুলো সামরিকীকরণ শুরু করে। ঠিক আছে। মানে ওদের মধ্যে একটা ওরা মিলিটারি শুরু করলো, এবং কুকিরা কি করলো, কুকিল্যান্ডের জন্য তাদের নিজস্ব আন্দোলন শুরু করে, আমাদের কুকিল্যান্ড আলাদা করে চাই। কুকিরা কিন্তু আগে এসেছিল এই মেইতিদের রক্ষা করার জন্য, পূর্বে মেইতিদের রক্ষাকর্তা হিসাবে পরিচিত, ওরা কিন্তু মেইতিদের রক্ষা করার জন্য এসেছিল প্রথমে, তারপর এখানেই পার্বত্যাঞ্চলে বসবাস শুরু করে। কিন্তু এই আন্দোলনে কুকি ও মেইতিদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করে, ওরা কুকিরা বলছে আমরা কুকিল্যান্ড চাই, আমাদের কুকিল্যান্ডের ব্যবস্থা করে দিতে হবে, এই নিয়ে ঝামেলা শুরু হলো। আর মেইতিদের দাবি আছে, আসছি পরে। এবার আছে ইনার লাইন পারমিটের দাবি, ILP। 2015 সালে ইম্ফল উপত্যকার মেইতিরা ইনার লাইন পারমিটের দাবিতে আন্দোলন শুরু করলে চূড়াচাঁদপুরে একইভাবে এর পাল্টা আন্দোলন শুরু হয়, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী দ্বারা প্রবর্তিত আইনেরও, ওই আইনটা কি বলা ছিল যে কে মণিপুরি আর কে মণিপুরি নয় এইটা ঠিক করবে সরকার, সেটারও প্রতিবাদ করলো কুকিরা বা অন্যান্য জনগোষ্ঠী। শুধু কুকি না, কুকি আছে, নাগা আছে, জমি আছে, ঠিক আছে, বিভিন্ন রকম মানে উপজাতি গোষ্ঠী ওখানে আছে। ঠিক আছে। তো তারা এর বিরোধিতা করেছে। একটা হচ্ছে ডিলিমিটেশন প্রসেস বা সীমাবদ্ধকরণ পদ্ধতি। 1973 সালে কেন্দ্র প্রথম সীমাবদ্ধকরণ পদ্ধতি শুরু করে। 2020 সালে মেইতেই গোষ্ঠী অভিযোগ করে যে এই সীমাবদ্ধকরণ পদ্ধতিটির ক্ষেত্রে ব্যবহৃত যে আদমশুমারি, মানে যেটা তোমার জনগণনা করা হয়েছিল, সেইটা কিন্তু পরিসংখ্যান ঠিকঠাক নয়, বা ওই পরিসংখ্যানটা জনসংখ্যা বিভাজনকে সঠিকভাবে প্রতিফলিত করতে পারছে না। মাদক পাচার এবং সীমান্তের অন্যান্য অপরাধসমূহ, সোনালী ত্রিভুজের বা গোল্ডেন ট্রায়াঙ্গেল এর কাছাকাছি হওয়ার জন্য এবং অসংরক্ষিত আন্তর্জাতিক সীমানা মণিপুরকে মাদক পাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপের জন্য ঝুঁকিপূর্ণ করে তুলছে। আফিম চাষ ও মাদক দ্রব্য পাচারের মতো জঘন্য অপরাধের সাথে কুকিদের নাম সহজেই জড়িয়ে দেওয়া আছে। ওরা পাহাড়ে থাকে, ওদের দিয়ে ইজিলি পাচার করা সম্ভব, হ্যান ত্যান এরকম। আর বলছে যে প্রচার করা হচ্ছে যে তারা নাকি অভাবের তাড়নায় এই অপরাধমূলক কাজকর্ম বেছে নিচ্ছে।
উদ্বাস্তু সমস্যা। বিগত বেশ কিছু সময় ধরে বেশ কিছু গোষ্ঠীর দাবি হলো কুকিরা আদতেই বেআইনি অনুপ্রবেশকারী। এই বক্তব্যটা অর্ধসত্য হলেও, যে বললাম যেহেতু যে ম্যাক্সিমাম কুকিরা এসেছিল মেইতেইদের রক্ষা করার জন্য, তো এই বক্তব্যটা অর্ধসত্য হলেও কুকি গোষ্ঠীর শত্রুরা এই বিষয়টাকে কাজে লাগিয়ে তাদের উদ্বাস্তু তকমা দেওয়া এবং নানাভাবে অসম্মানিত করার চেষ্টা করছে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারে সংঘটিত অভ্যুত্থান ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে উদ্বাস্তু সমস্যার জন্ম দিয়েছে। মেইতেই নেতাদের একাংশের অভিযোগ যে চূড়াচাঁদপুর জেলায় হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বহু নতুন গ্রাম, যেগুলো আদতে অনুপ্রবেশকারীদের দ্বারা অধ্যুষিত বলে তাদের দাবি। ধর্মীয় কারণ। মেইতেইদের বিশাল অংশ সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আবার কোনো কোনো মেইতেই সানামাহি ধর্ম অনুসরণ করে। অন্যদিকে কুকিরা এবং নাগারা মূলত খ্রিস্টান। বিধানসভা নির্বাচন যখন হয়েছিল চলাকালীন মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে সরকার মেইতেইদের সন্তুষ্ট করার চেষ্টা করেছিল। ফেব্রুয়ারি মাসে সংরক্ষিত বনাঞ্চলে সরকারের উচ্ছেদ অভিযান আদিবাসীদের মধ্যে বিক্ষোভের জন্ম দেয়। 11 এপ্রিল ইম্ফলের উপজাতি এলাকায় 3টি গির্জার অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছিল। এগুলো কি হয়, এগুলো এক একটা তোমার আঘাত হানে আর কি। এই গির্জা ভেঙে দিল বা মসজিদ ভেঙে দিল, মন্দির ভেঙে দিল, এগুলো একটা বিশাল রকম সেন্টিমেন্টে কাজ করে। অন্যান্য কারণ। জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মণিপুরের কুকি অধ্যুষিত এলাকায় প্রচুর পরিমাণে পেট্রোলিয়াম মজুদ পায় এবং অন্যান্য খনিজ খুঁজে পায়। কুকি সম্প্রদায়ের মানুষদের অন্যতম গুরুত্বপূর্ণ অভিযোগ, মেইতেইদের দখলে থাকা সরকার তাদের সব কিছু কেড়ে নিতে চাইছে। মানে ওইটা যদি দখল করে, সরকার যদি এখন মেনলি নেই, মেইতেইদের পাওয়ার আছে বেশি, সেহেতু কুকিদের মনে হচ্ছে যে ওটা ওরা দখল করে নেবে। এইগুলো গেল বিভিন্ন রকম পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি, যেটার জন্য ঝামেলাটা মেনলি শুরু হলো। মেইতেই জনগোষ্ঠীর একটা দাবি ছিল, ওরা বলছিল যে ওদেরকে তপশিলি বা শিডিউল ট্রাইব এর তকমা দিতে হবে। ঠিক আছে, তো মেইতেই, কারণ মেইতেইরা কিন্তু ওখানে সংখ্যাগরিষ্ঠ এবং ওদের শিডিউল ট্রাইব নেই, কোটা নেই। বাকি উপজাতিগুলোর শিডিউল ট্রাইব কোটা আছে। সংবিধান মতে এই এসটি যদি হয় তাহলে অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলোর সমান সুযোগটা মেইতেইরা পাবে, তাই তো? মানে অন্যান্য যে উপজাতিগুলো আছে তারা যেমন এসটি সুবিধা পাচ্ছে, এরাও পাবে যদি হয়, স্যাংশন যদি হয়। 2023 সালের এপ্রিল মাসে মণিপুর হাইকোর্টের একটি আদেশনামাতে আগামী 4 সপ্তাহের মধ্যে মণিপুর রাজ্য সরকারকে মেইতেই গোষ্ঠীর তপজালি উপজাতি হিসাবে স্বীকৃতি বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়। ঠিক আছে, তো মেইতেই গোষ্ঠীর এই দাবিটার প্রতিবাদে মানে এবার অন্যান্য উপজাতির কথা বক্তব্য হচ্ছে যে তারা মেইতেইদেরকে কেন এসটি তকমা দেওয়া হবে, কারণ তারা এমনিতেই ফেসিলিটি পাচ্ছে। কেন ফেসিলিটি পাচ্ছে? তারা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, তারা যে উপত্যকাটা যেখান থেকে রেভিনিউ তৈরি হচ্ছে, যে ইম্ফল উপত্যকায় থাকে মেইতেইরা, ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, ওদের সব রকম সুবিধা আছে। ঠিক আছে, তো তা সত্ত্বেও ওদের যদি এসটি দেওয়া হয় তাহলে তো অন্যান্য যারা পিছিয়ে পড়া উপজাতিগুলো আছে তাদের পক্ষে অসুবিধা হবে। তো তাই জন্য কি হচ্ছে, এই দাবিটার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে অন্যান্য আদিবাসী গোষ্ঠীগুলো 3রা মে কী করে, সবকটা পার্বত্য জেলায় উপজাতি সংহতি যাত্রা বা ট্রাইবাল সলিডারিটি মার্চ একটা পদযাত্রা আয়োজন করা হয়। কারা করেছিল? অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর, আটসম। ঠিক আছে, তো আটসম এরা করেছিল, অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন অফ মণিপুর। এরা একটা মার্চ করে জানায় যে আমরা কিন্তু এই ওদেরকে মেইতেইদেরকে এসটি তকমা দেওয়ার প্রতিবাদে বিরুদ্ধে, মানে তকমার বিরুদ্ধে সেজন্য প্রতিবাদ করছি। এই পদযাত্রায় 60,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করে। এই পদযাত্রা চলাকালীন ইম্ফল উপত্যকার সীমান্তবর্তী চূড়াচাঁদপুরের তোরবুং এলাকাতে প্রথম মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ হলো যে তোরবুংয়ে মিছিল চলাকালীন সশস্ত্র জনতা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেইতেই সম্প্রদায়ের লোকেদের আক্রমণ করে,
যা উপত্যকার অন্যান্য জেলাগুলিতে প্রতিশোধমূলক আক্রমণকে প্ররোচিত করে এবং রাজ্য জুড়ে হিংসা বৃদ্ধি করে। ঠিক আছে, এইটা ছিল মূল কারণ যার জন্য এই এত ঝামেলা। সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? 3রা মে পরবর্তী দিনগুলোতে 50,000-এরও বেশি মানুষকে সুরক্ষিত স্থানে স্থানান্তর করা হয়। মণিপুরে মোতায়েন করা হয় প্রায় 10,000 সেনা, আধা সেনা ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। 14ই মে তথ্য অনুযায়ী মণিপুরে মোতায়েন হয়েছে 124 কোম্পানি আধা সেনা ও আসাম রাইফেলের 184টি কলাম। হেলিকপ্টার ও ড্রোন অবিলম্বে মোতায়েন করা হয়েছে। প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সংগঠনের সাথে 15টিরও বেশি বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী হিংসা কবলিত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সাথে মত বিনিময় করেন। হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিশনের বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হয়। সিবিআই দলকে 6টা মামলার তদন্তভার দেওয়া হয়। এইগুলো সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছিল, কিন্তু আরও কিছু পদক্ষেপ থাকার কথা যেগুলো নিতে হবে। কি কি মানে এইটার রেমিডির জন্য বা প্রতিকারের জন্য আর কি কি করা যেতে পারে, মানে যেগুলো করতে হবে আর কি, এর প্রতিকারের জন্য আর কি কি করা যেতে পারে আমি আলোচনা করে দিচ্ছি। জাস্ট এটা আমার লেখা নেই, লিখিও নি। দেখো, প্রথম কথা, আগে যে আবেদনটা করেছে মেইতেইরা এসটি হওয়ার যে আবেদনটা করেছে, এটাকে আগে পর্যালোচনা করতে হবে। লোকুর কমিটি হয়েছিল আগে, এটার জন্য লোকুর কমিটি 1965-এ হয়েছিল। লোকুর কমিটি। ভুরিয়া কমিশন হয়েছিল, এটা হয়েছিল 2002 থেকে 4-এ। তারপরে প্রফেসর ভার্জিনিয়াস সাসা কমিটি, প্রফেসর সাসা, এর নেতৃত্বে একটা কমিটি হয়েছে 2013 সালে। ঠিক আছে, এই কমিটিগুলো এই পর্যালোচনা করেছিল কিছু জিনিস। তারপরে হচ্ছে মায়ানমার থেকে যে অনুপ্রবেশ, এই যে অনুপ্রবেশটা ঘটছে, মেনলি এখানে ঘটছে মায়ানমার থেকে। মায়ানমার থেকে অনুপ্রবেশটা কি করতে হবে? বন্ধ করতে হবে। ঠিক আছে, আর মণিপুরের যে সীমান্তবর্তী এলাকাতে নজরদারি বৃদ্ধি করতে হবে। আচ্ছা, কারা স্থানীয় অধিবাসী সেটা চিহ্নিত করতে হবে। ওর জন্য সীমান্ত এলাকার মানুষদের পরিচয় বজায় রাখা প্রয়োজন। আঞ্চলিকভাবে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে প্রয়োজন স্থানীয় বিক্ষুব্ধ গোষ্ঠীগুলোর সাথে শান্তি চুক্তি করা। আচ্ছা, আর মানবাধিকার মানে হিউম্যান রাইটসের যে সিচুয়েশন আছে, মানবাধিকার পরিস্থিতি উন্নততর করার উদ্দেশ্যে আপসপা, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আপসপা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1958 এইটা বাতিল করতে হবে। এছাড়া আইনের যে অপব্যবহার হচ্ছে সেটাকে আটকানোর জন্য স্থানীয় প্রশাসনের অধিকতর সতর্কতাও দরকার আছে। এই পয়েন্টগুলো একটু খেয়াল রেখো। নিজেরা পারলে এখানে আরও কিছু অ্যাড বা কেটে সেটে এটাকে স্ট্যান্ডার্ড নোট করে ঠিকমতো পয়েন্ট করে লিখবে। এখানে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, দেখো বেশি বা কম লেখার ফ্যাক্টর না, 2 পাতা বা 4 পাতা ফ্যাক্টর না, তুমি তোমার যে প্রশ্ন চেয়েছে সেটা তুমি কতটা পারফেক্ট লিখতে পারছো। ঠিক আছে, তুমি পয়েন্ট ওয়াইজ লেখো বা প্যারা চেঞ্জ করে লেখো বা ডেসক্রিপটিভভাবে লেখো, কিন্তু তোমার যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো যেন ঠিক হয়। এখানে ধর যে ডেটাগুলো আমি বলেছিলাম, এই যে এখানে কমিটিগুলো বললাম, সালটা বললাম, হয় এগুলো দেবে না এমনি, মানে মুখে মানে এমনি ইয়ে করে দেবে, কিন্তু হয় সাল দিলে ঠিকঠাক দেবে না, দেবে না, কোনো অসুবিধা নেই।
যেটা দেবে, যে সংখ্যাটা দেবে সেটা এক্সাক্ট দেবে, না হলে দেবে না। কিন্তু মানে এমনভাবে লিখবে যেন ওটা মানে তুমি ম্যানেজ করতে পারো। এগুলো একটু খেয়াল রাখবে। কারণ কিন্তু ডেটা ভুল হলে যদি যিনি দেখছেন তিনি যদি তার যদি নলেজে থাকে ব্যাপারটা বা তিনি ক্রস চেক করেন তাহলে কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে। ঠিক আছে? তবে জেনারেলি কেউ কি হয় বা অত খতিয়ে দেখে না যে ডেটা ঠিক আছে কিনা, ওই ডেটাটাই পড়ছে কিনা। যদি পিএসসি নির্দেশ দিয়ে দেয় যে এই ডেটাগুলো আছে কিনা দেখবেন, সেটা আলাদা ব্যাপার। নাহলে জেনারেলি কেউ ডেসক্রিপটিভ ওরকমভাবে দেখে না। তো নিজের যেটা মনে হবে একটু গুছিয়ে সুন্দর করে লিখবে, যে পয়েন্টগুলো দরকার সেই পয়েন্টগুলো ওখানে অ্যাড করবে, দেখবে যে একদম পারফেক্ট উত্তর হবে এবং তোমরা ভালো নাম্বার পাবে। ঠিক আছে? আমি আরও কয়েকটা মোটামুটি 17-18খানা টপিক আমি তোমাদেরকে এখানে আলোচনা করব। এরপরে গ্রামারটাও নিয়ে আসবো, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, এগুলো আমরা আলোচনা করে দেবো। অঙ্কটা তো করেছিলাম একটা ভিডিওতে, আরেকটা ভিডিওতে আর একটা ভিডিও করবো অঙ্ক নিয়ে। ঠিক আছে? চলো আজকের মতো এটুকুই।